আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নেদারল্যান্ড বা হল্যান্ডের একটি অন্যতম স্কলারশিপের নাম অরেঞ্জ নলেজ প্রোগ্রাম, যেটা সংক্ষেপে ওকেপি স্কলারশিপ বলা হয়ে থাকে। প্রতি বছর ওকেপি ভুক্ত যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর শিক্ষার্থীরা পৃথিবীর নানা প্রান্ত থেকে নেদারল্যান্ড বা হল্যান্ডে পড়াশোনা করতে আসেন। আর বাংলাদেশি হিসাবে অবশ্যই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। তাই আজকের ভিডিওতে এই নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব। সুযোগ সুবিধা, অসুবিধা, আবেদন করার প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছু একটি ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা বিষয় নিয়ে আলোচনা করি। মূলত এখানে দুই ধরনের কোর্সের উপর এই স্কলারশিপটি অফার করা হয়। একটি হচ্ছে শর্ট কোর্সগুলো 2 সপ্তাহ থেকে সর্বোচ্চ 12 মাসের পর্যন্ত হতে পারে, এবং মাস্টার্স ডিগ্রির উপরেও এই স্কলারশিপটি অফার করা হয়। অর্থাৎ সর্বনিম্ন 12 মাস থেকে 24 মাসে যে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামগুলো রয়েছে, সেখানে এই স্কলারশিপগুলো অফার করা হয়। আর এই দুটি কোর্স, সেটা শর্ট কোর্স হোক এবং লং কোর্স হোক বা মাস্টার্স ডিগ্রি কোর্স হোক, এখানে 4টি সেক্টরের উপর ভিত্তি করে এই স্কলারশিপটি অফার করা হয়। অর্থাৎ সকল বিভাগের উপরে এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট কিছু বিভাগ রয়েছে, অর্থাৎ 4টি মূল সেক্টর রয়েছে বা বিভাগ রয়েছে। এই বিভাগের উপরই মূলত এই স্কলারশিপটি অফার করা হচ্ছে। প্রথমটি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড রুল অফ ল, ফুড অ্যান্ড নিউট্রিশন, ওয়াটার ম্যানেজমেন্ট, SRHR। এই 4টি সেক্টরের উপর ভিত্তি করে মূলত স্কলারশিপটি অফার করা হচ্ছে। এছাড়া বাংলাদেশিদের জন্য সুনির্দিষ্টভাবে যদি আমি বলি, তাহলে এই 4টা সেক্টরের মধ্যে ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অন্তর্ভুক্ত থাকবে, ডেল্টা ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে, পাশাপাশি মেরিটাইম ডেভেলপমেন্ট অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সাবজেক্টটাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত রয়েছে। আর এই ফিল্ডগুলো বা এই সেক্টরগুলোর অধীনে অনেক সাবজেক্ট রয়েছে, নানা ধরনের সাবজেক্ট রয়েছে, যা পরবর্তীতে আমরা আলোচনা করছি। বন্ধুরা, এই ছিল সাবজেক্ট নিয়ে কথাবার্তা। আশা করি সাবজেক্ট এবং সাবজেক্টের মেয়াদকাল এবং এর আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। এবার আসি সুযোগ সুবিধা। বন্ধুরা, সুযোগ সুবিধা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ কোনো স্কলারশিপের সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। আর ফুল ফান্ডেড স্কলারশিপ মানেই হচ্ছে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না, উল্টো প্রতি মাসে একটি ভাতা বা একটি অ্যালাউন্স আপনি পাবেন। এছাড়া সুবিধা রয়েছে এয়ার টিকিট, অর্থাৎ যাতায়াত করার জন্য, যাওয়ার জন্য এবং আসার জন্য আপনি এয়ার টিকিটও ফি পাচ্ছেন। রয়েছে হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা, অর্থাৎ প্রতিটি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা যখন বিদেশে পড়াশোনা করতে যান, তাকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের জন্য একটি খরচা করতে হয়, এবং অ্যামাউন্টটা মোটামুটি ভালোই। এই খরচাটাও আপনাকে করতে হবে না, এটা স্কলারশিপ কমিটি আপনাকে প্রোভাইড করবে। এছাড়াও রিসার্চ স্টাইপেন্ড রয়েছে, রিসার্চ করার জন্য যে খরচগুলো রয়েছে সেটাও বহন করবে কর্তৃপক্ষ। এবং সর্বোপরি আপনাকে ভিসার জন্য কোনো খরচ করতে হবে না, সম্পূর্ণ কর্তৃপক্ষই এটা ম্যানেজ করবে। তার মানে লেখাপড়া করার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু আপনি এই স্কলারশিপের অধীনে পাচ্ছেন। তার মানে কি এই স্কলারশিপে কোনো অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি প্রতিটি স্কলারশিপে কিছু অসুবিধাও তো থাকে, এখানেও রয়েছে। চলুন অসুবিধাগুলো জেনে নিই। বন্ধুরা, প্রথম অসুবিধা, কোর্সটি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য, যেটা 12 থেকে 24 মাসের জন্য। এছাড়া এটা শর্ট কোর্সের জন্য অফার করা হচ্ছে। অনার্সের জন্য বা পিএইচডির জন্য কিন্তু এই স্কলারশিপটি অফার করা হচ্ছে না। এটা এই স্কলারশিপের একটি ড্রব্যাক বা সমস্যাও বলতে পারেন। দ্বিতীয় সমস্যাটি, এটা অনেকের জন্য হয়তো বা সমস্যার কারণ হতে পারে। অনেকে হয়তো বা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবে, কিন্তু একটি কারণে হয়তো বা আবেদন করতে পারবে না, সেটি হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই স্কলারশিপের প্রধান যে বিষয়টির উপর ফোকাস করা হয় সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র। আপনাকে অবশ্যই এই মুহূর্তে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকতে হবে, এবং যে সেক্টরগুলোর কথা বললাম, যে ফিল্ডেরগুলোর কথা বললাম, সেই ফিল্ড রিলেটেড হতে হবে আপনার কর্মক্ষেত্রটি। এবং শুধু তাই না, আপনাকে মিড রেঞ্জের প্রফেশনাল হতে হবে, অর্থাৎ আপনাকে 2 থেকে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। এটা একটি ড্রব্যাক বা অনেকের জন্য এটা একটি চ্যালেঞ্জের জায়গা হতে পারে। তৃতীয় সমস্যা, এটাও একটি বড় সমস্যা বলতে পারেন, সেটি হচ্ছে এই স্কলারশিপে আবেদন করার আগে অবশ্যই নেদারল্যান্ড
নেদারল্যান্ডের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট যে ফিল্ডগুলোর কথা বললাম এই ফিল্ডের যে কোনো একটি বিষয়ের উপর, সেটা শর্ট কোর্স হতে পারে, লং কোর্স হতে পারে বা মাস্টার্স কোর্স হতে পারে, সেই কোর্স থেকে অবশ্যই আপনাকে একটি অফার লেটার ম্যানেজ করতে হবে বা অফার লেটার পেতে হবে, তাহলেই আপনি এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন। এখন হয়তো বা অনেকেই প্রশ্ন করবেন, ভাইয়া এই অফার লেটারটা আমি কিভাবে সংগ্রহ করব বা কিভাবে পেতে পারি? বন্ধুরা, এই নিয়ে কিছুক্ষণ পরেই আলোচনা করছি। আশা করি বন্ধুরা এখন সুবিধা এবং অসুবিধা আপনার জানা হয়ে গেল। এখন কম্পেয়ার করবেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। বন্ধুরা, এবার আসি এলিজিবিলিটি। বন্ধুরা, প্রথমে এলিজিবিলিটি হচ্ছে ওকেপি ভুক্ত দেশ হতে হবে, এবং গুড নিউজ হচ্ছে বাংলাদেশ ওকেপি ভুক্ত একটি দেশ। অবশ্যই তাহলে আপনি আবেদন করতে পারছেন। তবে প্রতি বছর, অর্থাৎ এই ভিডিওটি যদি আপনি পরবর্তী সময়ে দেখেন, অবশ্যই ওয়েবসাইট থেকে চেক করে নেবেন যে বাংলাদেশের নামটি আছে কিনা, কারণ প্রতি বছর কিন্তু সেটা আপগ্রেড হয়, দেশগুলোর পরিবর্তন হতে পারে, তাই অবশ্যই একটু চেক করার অনুরোধ করছি। এই বছর যারা আবেদন করবেন তারা অবশ্যই নিশ্চিন্তে আবেদন করে ফেলুন, কারণ বাংলাদেশ ওকেপিভুক্ত একটি দেশ। দ্বিতীয় রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। জিপি এর উপর বা বয়সের উপর কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নেই, এটি একটি সুবিধাও বলা যেতে পারে। তবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটেড ফিল্ডে, এবং সেটা 2 থেকে 3 বছরের হতে হবে। তৃতীয় রিকোয়ারমেন্ট, আপনার অবশ্যই ইংরেজি অথবা ফ্রেঞ্চ ভাষার উপর দক্ষতা থাকতে হবে, যে কোনো একটি। আর বাংলাদেশি হিসেবে ম্যাক্সিমাম শিক্ষার্থী ইংরেজি ভাষার দক্ষতাটাই বেশি গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে আইএলটিএস এবং টোফেল হতে পারে সেই ভাষা দক্ষতা প্রমাণ করার একটি সনদ। আর আইএলটিএস এর ক্ষেত্রে 6.0 থেকে 6.5 প্রয়োজন হবে, তবে 6.5 হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, এবং এটা হলে আপনার এই স্কলারশিপটি পেতে অনেকাংশে হেল্প করবে। এখন হয়তো বা অনেকেই জিজ্ঞেস করবেন, ভাইয়া 6 হলে কি আবেদন করা যাবে না? যাবে, এটা প্রোগ্রামের উপর নির্ভর করছে। ওকিপিভুক্ত যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে যদি 6 অ্যাকসেপ্ট করে, তাহলে ডেফিনেটলি আপনি এই 6 দিয়ে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে নেদারল্যান্ডের মাস্টার্স প্রোগ্রামের বেশিরভাগ কোর্সেই 6.5 তারা চাচ্ছে। বন্ধুরা, চতুর্থ এবং শেষ রিকোয়ারমেন্ট, এটি হচ্ছে অবশ্যই আপনাকে কোনো একটি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ওকিপিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্স থেকে অফার লেটার আপনার অবশ্যই থাকতে হবে, তাহলেই আপনি এলিজিবল হবেন। আশা করি এলিজিবিলিটিগুলো আপনার নিশ্চয়ই বোঝা হয়ে গেল। বন্ধুরা, এবার আসি ডকুমেন্টস। বন্ধুরা, আবেদন করার দুটি ধাপ রয়েছে, দুটি ধাপেই ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রথম ধাপে মূলত আপনাকে ওকিপিভুক্ত যে কোর্সগুলো রয়েছে বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে আবেদন করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ে ওই কোর্স রিলেটেড আপনাকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। পরবর্তীতে যখন আপনি ওকেপি স্কলারশিপের জন্য আবেদন করবেন, তখন কিন্তু আরও কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। সব কিছু নিয়ে আমি কম্বাইন করে আলোচনা করছি, এতে আপনার বুঝতে সহজ হবে। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা দুই ক্ষেত্রেই প্রয়োজন হবে, সেটি হচ্ছে আপনার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া আপনি আবেদন করতে পারছেন না, তাই অবশ্যই যাদের পাসপোর্ট নেই তারা পাসপোর্টটি করিয়ে নিতে পারেন। শুধুমাত্র এই স্কলারশিপের জন্য না, যে কোনো স্কলারশিপের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট। অনেকেই হয়তো বা এখানে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া সার্টিফিকেট কি নোটারি করতে হবে বা সত্যায়িত করতে হবে, লিগ্যালাইজড করতে হবে? ভাইয়া, নেদারল্যান্ডের ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না। তৃতীয় ডকুমেন্টস প্রয়োজন হবে আইএলটিএস টোফেলের সার্টিফিকেট। প্রয়োজন হবে মোটিভেশন লেটার দুটি। একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে আপনি আবেদন করছেন তখন আপনাকে একটি মোটিভেশন লেটার দিতে হবে সাবজেক্টের উপর বেস করে। আরেকটি মোটিভেশন লেটার যখন আপনি স্কলারশিপের জন্য আবেদন করবেন তখন স্কলারশিপের বেস করে আরেকটি মোটিভেশন লেটার আপনার প্রয়োজন হবে, অর্থাৎ দুটি মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস আপনার প্রয়োজন হবে। প্রয়োজন হবে দুটি রেফারেন্স লেটার, একটি একাডেমিক হতে পারে, আরেকটি হচ্ছে জব সেক্টর থেকে হতে পারে, অর্থাৎ জব যেখানে আপনি জব করছেন সেখান থেকে আপনার সুপারভাইজার থেকে একটি রেকমেন্ডেশন লেটার আপনি চাইলে নিতে পারেন। প্রয়োজন হবে আপনার একটি সিভি, অবশ্যই ইউরোপাস ফরম্যাটের সিভিটা হতে হবে। কিভাবে ইউরোপাস ফরম্যাটের সিভি তৈরি করতে হবে এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর যেটা স্কলারশিপের জন্য প্রয়োজন হবে, অর্থাৎ ওকিপি স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজন হবে, সেটি হচ্ছে এমপ্লয়ার স্টেটমেন্ট। এই এমপ্লয়ার স্টেটমেন্টটি হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত রয়েছেন সেখান থেকে আপনাকে এই স্টেটমেন্টটি নিতে হবে। এর জন্য নির্ধারিত একটি ফরম্যাট রয়েছে, ওকিপির যে ওয়েবসাইট রয়েছে বা যে পোর্টাল রয়েছে সেখানে একটি ফরম্যাট রয়েছে, সেটা ডাউনলোড করে পূরণ করে আপনার অফিস থেকে, অর্থাৎ যেখানে আপনি কর্মরত অবস্থায় রয়েছেন সেখানে আপনার সুপারভাইজার থেকে সই এবং সিল নিয়ে নেবেন। চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখি নেই এই ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাডি ইন এনএল, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অরেঞ্জ নলেজ প্রোগ্রাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে আসার পর আপনার একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়ার স্টেটমেন্ট নামের একটি অপশন কিন্তু এখানে রয়েছে। এই স্টেটমেন্টে, এমপ্লয়ার স্টেটমেন্টে যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে একটি ডকুমেন্টস অর্থাৎ একটি
ওয়ার্ড ডকুমেন্ট ডাউনলোড হয়ে যাবে, যেটা আপনি এডিট করতে পারবেন। সেটা ডকুমেন্টসটা ডাউনলোড হওয়ার পর আপনাকে ওপেন করতে হবে। আমরা ওপেন করে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট এমপ্লয়ার্স স্টেটমেন্ট, অরেঞ্জ নলেজ প্রোগ্রাম, এমএসপি অ্যাপ্লিকেশন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, পজিশন এবং আপনি কত তারিখ থেকে বা কত সাল থেকে এখানে কর্মরত অবস্থায় রয়েছেন সেটা এবং দেশের নামটা উল্লেখ করতে হবে। পরবর্তীতে আপনি কোন কোর্সের জন্য আবেদন করেছেন এবং সেখান থেকে অফার লেটার পেয়েছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে এবং এরপরে আই ডিক্লেয়ার দ্যাট এই অপশনগুলো আপনাকে ভালো করে পড়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই একটি অপশন রয়েছে, যেমন প্রথম যে অপশনটি খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট উইল কন্টিনিউ দ্য পেইড স্যালারি। এই যে পেইড স্যালারি কথাটি রয়েছে এটাকে অবশ্যই আপনাকে আনপেইড লিখে দিতে হবে। যদি পেইড লেখাটি থাকে তার মানে হচ্ছে এই স্টেটমেন্ট এটাই প্রমাণ করছে যে আপনি যতদিন পর্যন্ত এই স্কলারশিপে অধীনে থাকবেন বা পড়াশোনা করবেন নেদারল্যান্ডে, ওই অবস্থায়ও এই প্রতিষ্ঠানটি অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন তারা আপনাকে পেমেন্ট দিবে, অর্থাৎ আপনাকে বেতন দিবেন। সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জ স্কলারশিপটি পাওয়া আপনার জন্য দূর হয়ে যাবে। তখন কিন্তু কমিটি মনে করবে যে আপনার কাছে যেহেতু আপনি প্রতি মাসে একটি অ্যামাউন্ট পাচ্ছেন, তাই আপনার কাছে হয়তোবা এই স্কলারশিপটি অতটা জরুরি নাও হতে পারে। তাই এখানে অবশ্যই আপনি আনপেড লিখে দিবেন, এটা আপনার জন্য জরুরি। পরবর্তী পয়েন্টগুলো অবশ্যই পড়ে নেবেন এবং আপনার সই এবং আপনার এখানে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট, আপনার প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট অবশ্যই দিয়ে দেবেন। ডেট এবং সিল সই অবশ্যই থাকতে হবে আপনার সুপারভাইজারের। বা এবং আপনি কোন কোর্সের জন্য কোন সেক্টরের জন্য আবেদন করছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার নাম এবং ফাংশন এবং অন্যান্য টাস্কগুলো এবং আপনার যে অ্যাক্টিভিটিস সেইগুলো আপনাকে লিখে নিতে হবে। এই হচ্ছে 2 পৃষ্ঠার এই ফর্মেটটি। এটাকে আপনি কম্পিউটারে পূরণ করবেন। পূরণ করার পর এটা আপনার প্রতিষ্ঠান নিয়ে সিল সই নিয়ে সেটাকে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে করে তারপর আপনাকে আবেদন করার সময় প্রয়োজন হবে বা আপলোড করতে হবে। এছাড়াও আপনার যদি অন্যান্য এক্সপিরিয়েন্স থাকে বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, কোনো অ্যাচিভমেন্ট থাকে বা কোনো ধরনের সার্টিফিকেট থাকে বা কোনো ধরনের ভলেন্টারি কাজে যুক্ত ছিলেন সেই ধরনের কোনো প্রমাণপত্র থাকে, অবশ্যই আপনি সেটা যুক্ত করে দিতে পারেন। আর এই সকল ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু অন্য শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি এগিয়ে রাখবে। এছাড়াও আপনার যদি রিসার্চ পাবলিকেশন থাকে বা কোনো পাবলিকেশন থাকে, ইন্টারন্যাশনাল পাবলিকেশন থাকে, অবশ্যই সেটাকে যুক্ত করে দিতে পারে। এছাড়াও প্রয়োজন হবে আপনার একটি অফার লেটার, অবশ্যই সেই বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার থাকতে হবে। এবং সর্বশেষ যে ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ গভর্নমেন্ট অথরিটি লেটার। এই ডকুমেন্টসটি আপনাকে তৈরি করতে হবে। এটাও খুব নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণেই খুব ইজি একটি ডকুমেন্টস। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নিই এই নিয়ে বিস্তারিত। বন্ধুরা আমরা আবারও সেই ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটি আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্টেটমেন্ট। এই গভর্নমেন্ট বলতে বাংলাদেশি সরকার না, এই গভর্নমেন্ট বলতে বোঝানো হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সেই প্রতিষ্ঠানে যে সর্বোচ্চ পদে যিনি রয়েছেন বা ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন বা মালিক রয়েছেন, পরিচালক রয়েছেন, তার কাছ থেকে একটি অনুমতিপত্র নেওয়া। এই স্টেটমেন্টটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তার সিল এবং সই নিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এতটুকুই। তো বন্ধুরা এই ছিল ডকুমেন্টস নিয়ে বিস্তারিত কথাবার্তা। আশা করি ডকুমেন্টস নিয়ে কনসেপ্টটি আপনার ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আবেদন। বন্ধুরা এর আগেই বলেছিলাম আবেদনের দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে আপনাকে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে আপনাকে স্কলারশিপে আবেদন করতে হবে। আর এই দুটি ক্ষেত্রেই আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে আপনাকে ওকিবিভুক্ত সাবজেক্টগুলো খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী রিকোয়ারমেন্টগুলো চেক করতে হবে। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কীভাবে এই সাবজেক্টগুলো খুঁজে বের করতে হয়। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাডি ইন এনএল অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে, এটার মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখানে আসার পর আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনি দেখতে পাচ্ছেন ফাইন্ড এ স্টাডি প্রোগ্রাম নামের একটি অপশন রয়েছে। এছাড়াও নিচে ফাইন্ড মোডে ক্লিক করলেও চলবে। আমরা ফাইন্ড স্টাডি প্রোগ্রামে ক্লিক করি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু ব্যাচেলর মাস্টার সব কোর্স দেখা যাচ্ছে। আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে আসার পর দেখুন বলা হয়েছে স্কলারশিপ। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন অরেঞ্জ নলেজ প্রোগ্রাম OKP, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 403টি প্রোগ্রাম দেখা যাচ্ছে, যেমন অপারেশন ম্যানেজমেন্ট, লজিস্টিক, ডেটা সায়েন্স রয়েছে, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউরোপিয়ান ল রয়েছে, পপুলেশন স্টাডিজ রয়েছে, আরবান ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, এরপরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। এছাড়াও নানা সাবজেক্ট আপনারা এখানে
দেখতে পাবেন। এখানে ফাইন্ড মোরে ক্লিক করলে আরও সাবজেক্ট আপনি দেখতে পাবেন। এখানে স্মল বিজনেস এন্টারপ্রেনারশিপের মতো সাবজেক্ট কিন্তু বায়োলজি রয়েছে কালচার, স্ট্র্যাটেজিক ইনভলভমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন ডিজাইন ডেভেলপমেন্ট, এই ধরনের নানা সাবজেক্ট আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু অনেক শাখার শিক্ষার্থীদের কিন্তু সুযোগ রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটি কোর্স, যেমন অপারেশন ম্যানেজমেন্ট লজিস্টিক, এই কোর্সটি আমরা যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক। এখানে এই কোর্সের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কি কোর্স বা এই কোর্সের সম্পর্কে কিছু তথ্য। অ্যাডমিশনের ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট অর্থাৎ জিপিএর একটি রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে এবং লেটার অফ মোটিভেশনের কথা উল্লেখ রয়েছে। এবং এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে কিন্তু 6.5 চাওয়া হচ্ছে আপনার আইএলটিএস, এবং টোফেলের আইবিটির ক্ষেত্রে 90 চাওয়া হচ্ছে স্কোর। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডেডলাইন সম্পর্কে কিন্তু উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, ওকেপি স্কলারশিপের একটি ভিন্ন ডেডলাইন রয়েছে, বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য ভিন্ন একটি ডেডলাইন রয়েছে। প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ডেডলাইনটি অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। এরপর এখান থেকে অফার লেটার পাওয়ার পর ওকেপি স্কলারশিপে আপনাকে আবেদন করতে হবে, এবং যখন আবেদন করবেন তখন ওকেপি স্কলারশিপে যে ডেডলাইনগুলো আছে সেটাকে আপনাকে অনুসরণ করতে হবে। বন্ধুরা, এই সাবজেক্টের অধীনে কিন্তু এই স্কলারশিপগুলো রয়েছে। এখন আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ভিজিট কোর্স ওয়েবসাইট রেডি টু অ্যাপ্লাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কোর্সের মেইন ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আরও ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। সাবজেক্ট সার্চ করার পদ্ধতি, এভাবে আপনার রিলেটেড বা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাকে সাবজেক্ট খুঁজে বের করতে হয়। এবার আসি দ্বিতীয় ধাপ। বন্ধুরা, দ্বিতীয় ধাপটি হচ্ছে যখন আপনি বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি সিলেক্ট করে ফেলবেন, সেখান থেকে আপনাকে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টটা সিলেক্ট করে সেখানে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার, নেদারল্যান্ডে আবেদন করার একটি প্রক্রিয়া রয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। স্টাডি লিঙ্ক নামের একটি ওয়েবসাইট রয়েছে, সেটা অটোমেটিকভাবে আপনাকে নিয়ে যাবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই লিঙ্কগুলো রয়েছে, সেখানে গেলেই আপনি পাবেন, এবং স্টাডি লিঙ্কটি ওপেন করলে সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনটি করার পর আপনাকে বেসিক তথ্য দিতে হবে। আপনাকে স্টাডি লিঙ্ক থেকে ইমেল দেওয়া হবে এবং কনফার্ম করা হবে। এর পরবর্তীতে ও সিরিজ নামের একটি ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটি আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। এটা যখন আপনি স্টাডি লিঙ্কে আবেদন করবেন, পরবর্তীতে আপনাকে এই লিঙ্কটাও প্রোভাইড করা হবে, বা এই লিঙ্কগুলো আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনাকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে অফার লেটার দেওয়া হবে, যদি আপনি এলিজিবল হন বা এই কোর্সটা আপনার জন্য হয়ে থাকে। অফার লেটার দেওয়ার পর আপনাকে অপেক্ষা করতে হবে, এবং যখন ওকেপির প্রোগ্রামটি শুরু হবে তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে কিছু করতে হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে এই স্কলারশিপের জন্য নমিনেটেড করে দিবেন। এরপরেই আসবে তৃতীয় ধাপ। নমিনেটেড হওয়ার পর যখন বিশ্ববিদ্যালয় আপনাকে বলবে যে ওকেপির প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তুমি আবেদন করো, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে ওকেপির একটি বিশেষ লিঙ্ক দিবে, বা একটি লিঙ্ক দিবে। সেই লিঙ্কে গিয়ে আপনাকে ও সিরিজ যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে ওকেপির জন্য আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদন করার জন্য অতিরিক্ত কিছু ডকুমেন্টসের কথা যেটা বললাম, সেই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করে সাবমিট করে দিতে হবে। এই হচ্ছে প্রক্রিয়াটি, এবং সেখান থেকে যদি আপনাকে সিলেক্ট করা হয়, পরবর্তীতে আপনাকে ইমেলের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং এই পুরো ক্ষেত্রে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আবেদনের পর থেকে একদম ভিসা পর্যন্ত, এই পুরো প্রক্রিয়াটি নেদারল্যান্ডের যে বিশ্ববিদ্যালয় থেকে আপনি অফার লেটারটি পেয়েছেন সেই বিশ্ববিদ্যালয় আপনাকে সহযোগিতা করবেন। নেদারল্যান্ডের ভিসা সিস্টেম পৃথিবীর সবচেয়ে সহজ একটি ভিসা সিস্টেম। এই সিস্টেমে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। প্রতিটি কাজ, অর্থাৎ ভিসা থেকে শুরু করে আবেদন বা পরবর্তী যত কার্যক্রম রয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার হয়ে কাজগুলো করে দিবে। আপনাকে শুধু বিশ্ববিদ্যালয়কে তথ্যগুলো প্রোভাইড করতে হবে, বাকি কাজটা বিশ্ববিদ্যালয় আপনার হয়ে করবেন। এটা সবচেয়ে স্মুথ এবং ইজি একটি ভিসা সিস্টেম নেদারল্যান্ডের। তাই ভিসা নিয়ে একদমই টেনশন করতে হবে না। আর নেদারল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়া মানে হচ্ছে আপনি ভিসাও পেয়ে যাচ্ছেন। আশা করি প্রক্রিয়াটি এবং ধাপ সম্পর্কে আপনার ক্লিয়ার হয়ে গেছে। প্রয়োজনীয় যত লিঙ্ক রয়েছে আমি কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। বন্ধুরা, এবারে ভিডিওর শেষ প্রান্তে আমরা আলোচনা করব ডেডলাইন। বন্ধুরা, ওকেপির স্কলারশিপটি বছরের দুটি রাউন্ডে দেওয়া হয়। প্রথম রাউন্ডটি ফেব্রুয়ারির 8 তারিখ থেকে শুরু করে 30শে মার্চ পর্যন্ত চলে, আর রাউন্ড 2 28শে জুন থেকে, অর্থাৎ কিছুদিনের মধ্যে যা শুরু হতে যাচ্ছে, 28শে জুন থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। এই দুটি ধাপে আপনি আবেদন করতে পারেন। অর্থাৎ যদি আপনি রাউন্ড 2 ধরতে না পারেন, সেক্ষেত্রে রাউন্ড 1-এ আবেদন করবেন। আবার রাউন্ড 1 যদি ধরতে না পারেন, সেক্ষেত্রে রাউন্ড 2-তে আবেদন করতে পারেন। তবে বন্ধুরা, ওকেপির যে ডেডলাইন, এই ডেডলাইনের সাথে বিশ্ববিদ্যালয়ের কোর্সের ডেডলাইনের কিন্তু ভিন্নতা রয়েছে। তাই আগে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ডেডলাইনগুলো অনুসরণ করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার তো আপনাকে কালেক্ট করতে হবে বা অফার লেটার পেতে হবে।
এরপরেই মূলত আপনাকে ওকেপি স্কলারশিপের যে ডেডলাইন সেটাকে আপনাকে অনুসরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ওকেপি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।